স্ত্রীকে অবহেলা করার আগে একটাবারে ভিডিওটা দেখুন। স্ত্রীকে অবহেলা করা যে কত বেশি খারাপ, এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। প্লিজ ভাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা দেখার সাথে সাথে একটা শেয়ার করে দিবেন, কারণ আপনার একটা শেয়ারের জন্য অনেক স্বামী স্ত্রী ভিডিওটা দেখতে পারবে। আমি সারাদিন অফিস শেষ করার পর যখন রাতে শুতে গেলাম, তখন দেখি হঠাৎ করে আমার স্ত্রী আমার বুকে মাথা রাখছে। এরপর আমি আমার স্ত্রীকে ঝাড়ি দিয়ে বললাম, এই তুমি এগুলো কি শুরু করছো? সারাদিন অফিস শেষ করে আমি বাসায় আসছি, বাসায় এসে তোমার জন্য শান্তি নেই। এমনি আমার কত গরম লাগতেছে, তার ভিতর তুমি আমার বুকে মাথা রাখছো। এত মোটা মানুষের মাথার ভারকে আমি সহ্য করতে পারি নাকি? এরপর আমার স্ত্রী আমার দিকে তাকিয়ে বলতেছে, তুমি তো সারাটা দিন অফিস থাকো, আমি তো দিনের বেলা তোমাকে জ্বালাতে পারি না, আমি না হয় রাতের বেলায় তোমাকে একটু জ্বালাই। তুমি আমার স্বামী, তুমি কেন আমার সাথে এরকম ব্যবহার করো? আমার তো অনেক কষ্ট হয় বলো। যখন আমি মারা যাব তখন আমার এই পাগলামিগুলোকে মিস করবা। এরপর আমি বিরক্ত হয়ে আমার স্ত্রীকে বললাম, এই তোমার বাংলা ছবি ডায়লগ বন্ধ করো, এগুলো আমার একদমই ভালো লাগতেছে না। আর এরপর আমার স্ত্রী আমার হাত টান দিয়ে তার কপালে রাখলো। তখন আমার খুব বেশি রাগ হচ্ছিল। তখন আমি আমার স্ত্রীকে বললাম, এই তোমার কি বিন্দুমাত্র শরম নাই? তোমাকে আমি কত কথা শোনাই, তারপর তুমি আমার সাথে এরকম করো? আমি এই কথা বলার সাথে সাথে একটা জিনিস লক্ষ্য করলাম, দেখলাম আমার স্ত্রীর কপাল অনেক বেশি গরম। তখন আর বুঝতে দেরি হলো না, তার জ্বর আসছে। এরপর আমার হাত তার কপালে থাকা অবস্থায় আমি ঘুমিয়ে গেলাম। এরপর যখন আমি সকাল সকাল ঘুম থেকে উঠবো, তখন দেখি আমার স্ত্রী আমাকে জড়ায় ধরে শুয়ে আছে। এরকম ভাবে আমাকে ধরে শুয়ে আছে, মনে হচ্ছে সে আমাকে ছাড়তেছেই না। এরপর আমিও তার ঘুম না ভাঙিয়ে তার কাছ থেকে চলে এসে ফ্রেশ হতে গেলাম। আরে ভাই একটু দাঁড়ান, আপনি কই থেকে ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে বলে যাবেন, তাহলে আমার কাছেও ভালো লাগবে। যাই হোক, এরপর ফ্রেশ হয়ে যখন আমি অফিসে যাব, তখন দেখি আমার স্ত্রীর শরীর অনেক বেশি জ্বর। তখন আমার নিজের কাছে অনেক বেশি বিরক্ত লাগতেছিল। এখন আপনারা ভাবতেছেন আমার স্ত্রীর জ্বর আমার কাছে কেন বিরক্ত লাগবে? আসলে এখন আর আমার স্ত্রীকে আগের মতো ভালো লাগে না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার একটা মেয়ের সাথে সম্পর্ক, আর সেই মেয়েটা হচ্ছে আমার অফিসের কলিগ। এর জন্য আমি বিরক্ত হচ্ছিলাম। আমার স্ত্রীকে এই মুহূর্তে হাসপাতালে নিয়ে যেতে হবে। যদি আমার স্ত্রীকে আমি হাসপাতালে নিয়ে যাই, তাহলে অফিস যাবো কি করে? এরপর আমি কোনো কিছু না ভেবে তাড়াহুড়ো করে আমার স্ত্রীকে হাসপাতালে নিয়ে গেলাম। এরপর ডাক্তার আমার স্ত্রীকে দেখার পর আমাকে বলতেছে, আপনার স্ত্রীর অবস্থা খুবই খারাপ, ইমার্জেন্সি আইসিইউতে ভর্তি করতে হবে, আপনি কয়েক ঘন্টার ভিতর 5 লক্ষ টাকা জমা দিয়ে আসুন। তখন আমি মনে মনে ভাবতেছিলাম, আমি কেন আমার স্ত্রীর পিছনে 5 লক্ষ টাকা খরচ করব? আরো মরে গেলে আমি বাঁচি, তাহলে আমি সারা জীবন আমার ভালোবাসার মানুষের সাথে থাকতে পারবো। তখন আমি ডাক্তারকে বললাম, আইসিইউতে ভর্তি করার মতো এত টাকা আমার কাছে নাই। এরপর আমি আমার স্ত্রীকে একটা নরমাল মহিলা কেবিনে ভর্তি করে দিয়ে আসলাম। আর ওই সময় আমার অফিসে থাকা গার্লফ্রেন্ড বারবার আমাকে ফোন করতেছিল। এরপর আমি আমার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করে দেওয়ার সাথে সাথে অফিস চলে গেলাম। অফিস যাওয়ার পর সারাটা আমার গার্লফ্রেন্ডের সাথে হাসি খুশি ভাবে কাটালাম। তখন একটাবারের জন্য মনে হলো না আমার ওয়াইফ হাসপাতালে ভর্তি আছে। আমার স্ত্রী ভালো আছে না খারাপ আছে মুহূর্ত চিন্তা হচ্ছিল না। যেহেতু আমার স্ত্রী খুব বেশি অসুস্থ, সেই ক্ষেত্রে আমি আমার গার্লফ্রেন্ড খুব বেশি খুশি হয়েছিলাম, কারণ আমার স্ত্রী মারা গেলে আমরা এক হয়ে যেতে পারবো। এই খুশিতে আমার গার্লফ্রেন্ডের সাথে কিছুটা সময় বাইরে কাটালাম। আর বাইরের সময় কাটানোর পর যখন আমরা একে অপরের বাসায় চলে গেলাম, বাসায় আসার পর আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম, কিন্তু কেন জানি তখন কথা বলতে একদমই ভালো লাগতেছে না। এরপর আমি না বলে ফোনটা বন্ধ করে রাখলাম। আর ওই সময় আমার কাছে খুব বেশি ক্ষুধা অনুভব হইতেছিল। এরপর আমি ফ্রিজ থেকে বের করে কিছু ফ্রুট খাচ্ছিলাম। আর এভাবে বলতে বলতে যখন রাত 11টার মতো হয়ে গেল, তখন আমার খুব বেশি ভাত খেতে ইচ্ছে করতেছিল। এরপর রান্নাঘরে গিয়ে দেখি মাছের তরকারি রান্না করা আছে। এরপর আমি মাছের তরকারি গরম করে যখন খেতে যাব, তখন বারবার আমার স্ত্রীর কথা মনে পড়তেছিল। তখন মনে মনে ভাবতেছিলাম, আমার স্ত্রীর এখন কি অবস্থা, ও কি ভালো আছে নাকি মারা গেছে? সারাদিন এই প্রথম আমার স্ত্রীর কথা মনে হচ্ছিল, বারবার তাকে দেখতে ইচ্ছে করতেছিল। এরপর আমিও না খেয়ে হাত ধুয়ে খাবার টেবিল থেকে উঠে গেলাম। যখন আমার স্ত্রীকে দেখার জন্য আমার ফোনের গ্যালারি চেক করলাম, তখন দেখি আমার ফোনের গ্যালারির ভিতর আমার স্ত্রীর কোনো ছবিই নেই। সত্যি কথা বলতে আমার যে গার্লফ্রেন্ড আছে, সে আমার স্ত্রীর সকল ছবি কেটে ফেলছে। তখন খুব বেশি রাগ হচ্ছিল। এরপর যখন আমি ঘড়ির দিকে তাকালাম, তখন দেখি রাত 2টা বাজে। এরপর আমি বাইকটা বের করে একটা দিয়ে হাসপাতালে চলে গেলাম। এরপর হাসপাতালে গিয়ে ডাক্তারকে বললাম, ডাক্তার আমার স্ত্রীর কি অবস্থা, আমি কি একটাবারের জন্য আমার স্ত্রীকে দেখতে পারি? এরপর ডাক্তার আমাকে বলল, আপনার স্ত্রীর অবস্থা ভালো না। আমি তো আপনাকে বলেছিলামই আপনার স্ত্রীকে ইমার্জেন্সি আইসিইউতে ভর্তি করান, কিন্তু আপনি তো আপনার স্ত্রীকে আইসিইউতে ভর্তি করাননি। আপনি কোন রকম ভাবে আপনার স্ত্রীকে রেখে চলে গেছেন। এরপর আমি ডাক্তারকে বললাম, ডাক্তার আপনি আমার স্ত্রীকে আইসিইউতে ভর্তি করান। তখন ডাক্তার আমাকে বলল, এখন আইসিইউতে কোনো সিট খালি নাই, এখন আপনার স্ত্রীকে আইসিইউতে ভর্তি করা সম্ভব না। এছাড়া এখন আপনি আপনার স্ত্রীকে দেখতে পারবেন না, এই নিয়ম আমাদের এখানে নেই। আপনি কাল সকালে আসুন। ডাক্তারের কাছে এই কথা শোনার পর আমার মনটা খারাপ হয়ে গেল। এরপর আমিও হাসপাতাল থেকে বাসায় চলে গেলাম। বারবার কেন জানি তখন আমার ভিতরটা ভারী হয়ে আছে। বারবার তখন কেন জানি মনে হচ্ছে আমার ভিতরটা খুব বেশি ভারী হয়ে আছে। ওই সময় আমার গার্লফ্রেন্ড আমাকে বারবার ফোন করতেছিল। তখন তার সাথে কথা বলতে আমার বিন্দুমাত্র ইচ্ছে করতেছিল না। বারবার আমার স্ত্রীর কথা মনে হইতেছিল, এই স্ত্রী আমাকে কত বেশি ভালোবাসতো। তখন আমার স্ত্রীর একটা কথা খুব বেশি মনে হচ্ছিল, আমি চিংড়ি মাছ খেতে খুব বেশি ভালোবাসতাম। আমার স্ত্রী যখন আমার জন্য চিংড়ি মাছ রান্না করতো, তখন সে আমার পাশেই বসে থাকতো, আর আমার পাশে বসে আমার স্ত্রী ম্যাও করতো। আর ম্যাও করা মানে হচ্ছে তাকে আমি চিংড়ি মাছ খাইয়ে দিব। যখন শুয়ে শুয়ে আমার স্ত্রীর কথা ভাবতেছিলাম, তখন মনে হচ্ছিল গতকালকে তো আমার স্ত্রী এই জায়গায় ছিল, গতকালকে তো সে আমার বুকে মাথা রাখতে চাইছিল, সামান্য আমার বুকে মাথা রাখতে চেয়েছিল বলে তাকে মরে যেতে বলেছিলাম। একটা বারের জন্য আমার বুকটা কাঁপে নাই। আমার এখন একটা কথা মনে আছে, আমি যখন সারাটা দিন অফিস শেষ করে বাসায় আসছিলাম, তখন আমার স্ত্রী আমাকে বারবার জড়িয়ে ধরতেছিল, বারবার আমার কপালে চুমু খাচ্ছিল। আর তখন আমি আমার স্ত্রীকে বিরক্ত হয়ে বললাম, বাইরে গিয়েও তো কাজ করতে পারো, তাহলে কিছু টাকা ইনকাম করতে পারবা। তখন আমার কাছ থেকে এই কথা শোনার পর আমার স্ত্রী কান্না করে দিয়েছিল। আমি কতই না আমার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করতাম। ওই সময় আমি মনে মনে ঠিক করছিলাম, আমি সকালে গিয়ে আমার স্ত্রীর কাছে মাপ চাইবো, আর যেমনি হোক সকালে গিয়ে তাকে আইসিইউতে ভর্তি করিয়ে আসবো। যত টাকা লাগে আমি খরচ করব। সেদিন রাতে আমার ঘুমিয়ে আসতেছিল না। এরপর তখন ভাবলাম আমার স্ত্রীর জন্য আমি 2 রাকাত নফল নামাজ পড়ি।
এরপর আমি ওযু করে আমার স্ত্রীর জন্য 2 রাকাত নফল নামাজ পড়লাম আর নফল নামাজ পড়ে আমার স্ত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া চাইলাম। এরপর দেখি টেবিলের উপর একটা ডায়েরি পড়ে আছে আর সেটা ছিল আমার স্ত্রীর ডায়েরি, যে ডায়েরিতে আমার স্ত্রী মাঝে মাঝে লেখালেখি করতো। আর এরপর সেই ডায়েরি খুলে আমি দেখলাম সেইখানে আমাকে নিয়ে আমার স্ত্রীর অনেক কথাই লেখা আছে। আমি কখন কখন তার সাথে খারাপ ব্যবহার করতাম, কখন কখন তার সাথে ভালো ব্যবহার করতাম, আর এগুলো সবই তার ডায়েরিতে লেখা ছিল। আর সেখানে একটা জিনিস দেখে আমি খুব বেশি অবাক হয়ে গিয়েছিলাম, সেখানে এটাও লেখা ছিল, দেখো জয়, যেদিন আমি দেখতে পেলাম তোমার ফোনের ভিতর আমার কোনো ছবি নাই, অন্য একটা মেয়ের সাথে তোমার ছবি, অন্য একটা মেয়ের সাথে তোমার ভিডিও, সেদিন থেকে তোমাকে হারানোর ভয় আরো বেশি বেড়ে গিয়েছিল, যার জন্য তোমাকে সবসময় আমার কাছে কাছে রাখতাম, তোমাকে অনেক বেশি জ্বালাতাম। কিন্তু আমার বুকে শত কষ্ট রেখেও সেই মেয়ের কথা কখনোই তোমাকে বলিনি, কারণ বললে হয়তোবা তুমি আমার সাথে ঝগড়া করতা। এছাড়া সেই ডায়েরিতে অনেক কথাই লেখা ছিল, সেই লেখাগুলো দেখে আমার চোখ দিয়ে টলটল করে পানি পড়তেছিল। আর তখন আমি নিয়ত করলাম আমি আজকের পর থেকে সেই মেয়ে কেন কোনো মেয়ের সাথে কথা বলবো না, যতদিন বাঁচবো আমার স্ত্রীকে ভালোবাসবো। বলতে বলতে সকাল 8টা বেজে গেল আর এরপর আমি ওর সাথে সাথে ফ্রেশ হয়ে হাসপাতালে চলে গেলাম। আর সেখানে গিয়ে জানতে পারলাম আজকে সকালে একটা মেয়ে মারা গেছে। যখন আমি এই কথা শুনলাম তখন আমার বুকের মাঝখানে একটা কামড় মারলো। এরপর যখন আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম কে মারা গেছে, তখন ডাক্তার আমাকে বললো আজকে সকালে আপনার স্ত্রী মারা গেছে। তখন আমার কাছে মনে হচ্ছিল আমার নিঃশ্বাসটা মনে বন্ধ হয়ে গেছে। আমি আমার স্ত্রীর সাথে কত বড় অন্যায় করছি, এই স্ত্রী আমাকে পাগলের মতো ভালোবাসতো। এরপর আমি আমার স্ত্রীর লাশের সামনে গিয়ে বললাম আমি তো আসছিলাম তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য, আমি আসছিলাম তোমাকে আইসিইউতে ভর্তি করার জন্য, আমি তোমাকে অনেক বেশি কষ্ট দিচ্ছি, তাই বলে কি তুমি আজকে আমাকে ছেড়ে গিয়ে এত বড় কষ্ট আমাকে দিলে, আমি সারা জীবন তোমাকে ছাড়া কিভাবে থাকবো, প্লিজ তুমি কথা বলো, আমি আর কখনোই তোমার সাথে খারাপ ব্যবহার করবো না। কিন্তু তখন বুঝতে পেরে আর কি হবে, যা হওয়ার তো হয়ে গেছে। এখন আমি আমার স্ত্রীর পুরনো স্মৃতিগুলো ভুলতে পারি না, এখনো শুতে গেলে আমার বুকটা ভার হয়ে থাকে। আমি শুধু একটা আশাই আছি আর সেটা হচ্ছে মৃত্যু। এটা ছিল অন্য কারো জীবনের গল্প, আমি শুধু আমার মতো তুলে ধরলাম। যদি আমার কথা শুনে কারো কাছে খারাপ লেগে থাকে তাহলে আমাকে মাফ করবেন। এখানে শুধু এতটুকু বোঝানো হয়েছে আপনার স্ত্রীর সাথে কখনোই আপনি খারাপ ব্যবহার করবেন না, আপনার ঘরের স্ত্রীকে কখনোই অবহেলা করবেন না। যে স্ত্রী আপনার সংসারটাকে সাজিয়ে রেখেছে সেই স্ত্রীকে ভালোবাসুন। এখানে অনেকগুলো কথা আমি বললাম, যদি আমার কথা শুনে কারো কাছে খারাপ লেগে থাকে তাহলে আমাকে মাফ করবেন। আমি জানি না শেষ অবধি কে কে ভিডিওটা দেখছেন, যদি শেষ অবধি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করে বলে যাবেন আপনি শেষ অবধি ভিডিওটা দেখছেন কিনা, তাহলে আমার কাছেও ভালো লাগবে। প্লিজ ভাই যদি ভিডিওটা মন থেকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে যাবেন, কারণ আপনার একটা ফলো হচ্ছে আমার আগামীতে ভিডিও বানানোর অনুপ্রেরণা।